আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের বাসায় যারা মানে শব্দ আছে যাদের, তাদের তোমরা সবাই মিউট থেকো। জাস্ট আমি বলতেছি। সুমাইয়া, ঠিক আছে, আমরা এখন পড়া শুরু করব। আমি তোমাদেরকে গত ক্লাসে প্যাটার্নের আজকেই বেসিক শেখানো শেষ ক্লাস। আগামী ক্লাস থেকে আমরা অনুশীলনীতে যাব। আমরা আজকে ম্যাজিক বর্গ শিখবো। গত ক্লাসে আমি তোমাদেরকে এই 3 ক্রমের ম্যাজিক বর্গ শিখিয়েছিলাম। আমি বলছিলাম যে অনেকগুলো প্রসেস আছে বা অনেকগুলো কৌশল আছে। তার ভিতরে আমি গত ক্লাসে একটা কৌশল আমি শিখিয়েছিলাম। আজকে তোমাদের আরেকটি শেখাবো। তো এই মানে কৌশলটা দিয়ে তোমরা যতগুলো বিজোড় সংখ্যাগুলো আছে, অর্থাৎ 3, 5, 7, 9, 11 সবগুলো পারবে। আমি যে প্রসেসটা এখন শেখাবো, ঠিক আছে? এই প্রসেস দ্বারা যেগুলো তুমি দেখবা যে বিজোড় সংখ্যক আছে, অর্থাৎ বিজোড় সংখ্যক বলতে আমি বলতেছি 3, তারপর আছে 5, 7, 9, 11। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এগুলো সবগুলো তোমরা বের করতে পারবে আমি যে কৌশলটা এখন শেখাবো, ঠিক আছে? তো এখন দেখো, আমি এখন যেটা শেখাবো 3 ক্রমের ম্যাজিক বর্গ। তা আমরা এটা জানি যে 3 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা কত হয়? 15 হয়। সেটা আমরা কিভাবে বের করব? সেভাবে বের করার একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? ক ইনটু ক স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে 2। এই সূত্র প্রয়োগ করলেই আমাদের যে ম্যাজিক সংখ্যা কত হবে সেটা বের করতে পারবো। এখানে ক বলতে বোঝাচ্ছে যে যেই ক্রমের ম্যাজিক আমি বের করতে চাচ্ছি সেটা। যেমন আমি যদি বলি 3 ক্রমের ম্যাজিক বর্গ বের করতে চাচ্ছি, সেই 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা বের করতে চাইলে সেক্ষেত্রে 3টা হবে এখানকার ক, মানে ক এর সমান হবে কি 3। তাহলে এখানে ক্যালকুলেশন করে স্যার দেখো কি আসসালামু হয়। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো কি হয়, এই 3 গুণন 3 স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, 9 একে 10, 10কে 2 দিয়ে ভাগ দিলে থাকে 5, 5 আর 3 5 15। তার মানে এখানকার যে ম্যাজিক সংখ্যাটা সেটা দেখতেছি 15 আছে।
এটা কি বুঝতে পারছো ম্যাজিক সংখ্যা কিভাবে বের করতে হয়? জি স্যার। হ্যাঁ, ম্যাজিক সংখ্যাটা জাস্ট এই সূত্রটা ব্যবহার করতে হয়, ক ইন্টু ক স্কয়ার প্লাস 1 বাই 1। এখন আমরা করব কি, যে ক্রমের বলবে সেখানে আমি কর মানটা বসাই দেব। যদি বলে 3 ক্রমের তাহলে কর কাছে 3 বসাই দিব, যদি বলে 4 ক্রমের তাহলে কয়ের কাছে 4 বসাই দিব। মনে থাকবে তো? হ্যালো, জি স্যার। মনে থাকবে তো এগুলো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন হ্যাঁ জি দেখো, স্যার। ঠিক আছে। হ্যাঁ, এখন আমি যেটা করব, জি স্যার। আমরা এখন আসবো এই ক্ষেত্রে। তো তোমাদেরকে আমি বলছিলাম যে যদি 3 ক্রমের ম্যাজিক বর্গ বের করতে বলে সেক্ষেত্রে ঘর হবে কয়টা? 9টা। মানে কি হবে জানো? 3 গুণন 3। এই 3 গুণন 3 মানে কত হয়? 9 হয় না? তো 9টা এখানে ঘর হবে। তো 9টা ঘর আমি আঁকাইছি, মানে 9টা বর্গ আঁকাইছি। দেখো 9টা বর্গ আছে এখানে। এখন কথা হলো যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার ক্ষেত্রে প্রথমে যে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে, খেয়াল করো এখানে ঘর আছে কয়টা, কলাম আছে কয়টা? একটা কলাম, একটা কলাম, একটা কলাম। এগুলোকে বলা হয় কলাম, আর এইগুলোকে বলা হয় সারি। তো এখানে কলাম আছে কয়টা দেখো তো? 3টা কলাম না? এখন কথা হলো যে এই 3টা কলামের মাঝখানের কলামটা কোনটা বলতে পারবা? এটা না? দেখো এই পাশে একটা, এই পাশে একটা জি বাদ স্যার। দাও, দিয়ে মাঝখানে এটা আসে। এখন যেখানে জি মাঝখানে স্যার। যেটা আছে সেখানে আমরা 1 লিখবো। খুব মনোযোগ দাও, সেখানে আমরা 1 লিখবো। মানে কলামের 2 কলামের মোট তো 3টা কলাম আছে, এই এক পাশে এটা বাদ দিয়ে দাও, এটা এক পাশে বাদ দিয়ে, তাহলে মাঝখানে এটা পড়ে না? এটা তো বুঝতে পারছো মাঝখানে কোনটা পড়ে? এটা পড়ে। তো মাঝখানে কলামের প্রথম যেটা সেটাকে আমি 1 লিখবো। মনে থাকবে? এখন 1 লিখার পরে এই সোজাসুজি একটা তীর চিহ্ন দেব, এরকম একটা তীর চিহ্ন দেব। খুব মনোযোগ দাও। তীর চিহ্ন দেওয়ার পরে দেখো তো এদিকে কোনো কি ঘর ফাঁকা আছে? এদিকে? না স্যার, আমি স্যার। এই নিয়মে 3, 4 ও 5 ক্রমের ম্যাজিক বর্গ স্যার আমার করা শেষ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার করা শেষ, বাট অন্যরা তো এখনো পারেনি, অন্যদের তো শেখাতে হবে, ঠিক না? সবাইকে তো জি শেখাতে স্যার। হবে, আমাকে আমাকে তো শুধু তোমাকে শেখালে হবে না, সবাইকে শেখাতে লাগবে। এজন্য তুমি যারা যারা পারো তারা একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখো, আর যারা পারো না তারাও ভালোভাবে দেখো, ঠিক আছে? কথা বলো না, ঠিক আছে? দেখো তাহলে আমরা করলাম কি, এই বরাবর একটা তীর চিহ্ন দিলাম। এই বরাবর তীর চিহ্ন দেওয়ার পর দেখো এই পাশে কি ফাঁকা ঘর আছে? নেই। উপরে কি ফাঁকা ঘর আছে? নেই। এই পাশে কি আছে? নেই। কিন্তু দেখো এই নিচের দিকে ফাঁকা ঘর আছে, আছে না? আমি একটু তোমাকে ছোট জি ঘর স্যার। দেখাই। জি স্যার। দেখো এদিকে ফাঁকা জি ঘর নেই, স্যার। এদিকে ফাঁকা জি ঘর নাই, স্যার। বাট কিন্তু এদিকে ফাঁকা ঘর আছে। তো নিচের দিকে যখন ফাঁকা ঘর পাবো, দেখো একটা, দুইটা, 3টা ফাঁকা ঘর আছে। তো আমরা করবো কি, সর্বশেষে যে ফাঁকা ঘরটা আছে সেখানে আমরা 2 বসাবো, সেখানে আমরা 2 বসাবো। বুঝতেছো? জি স্যার। এবার জি স্যার। আবার এই 2 এর ঠিক কর্ণ বরাবর আবার একটা তীর চিহ্ন দেব, আবার তীর চিহ্ন দেব। এখন দেওয়ার পর এখন আমরা দেখব যে আসলে কোনো ফাঁকা ঘর আছে নাকি। দেখি নিচের দিকে ফাঁকা ঘর নাই, এদিকে নাই, এদিকে নাই, এদিকে নাই, এদিকে আছে। এদিকে আছে না? তীর চিহ্ন এদিকে আছে। জি স্যার। এই তীর চিহ্ন এদিকে এই ফাঁকা ঘর আছে, এইটা আছে, এইটা আছে। আমি লাস্টে আমরা করব কি, 3 বসাবো। দেখো তো বুঝো নাকি? স্যার বুঝতে পারছো? এখানে যে 2 আর 3 বসালাম, এখানে কিভাবে বুঝবো যে এই ঘরগুলোতে 2 আর 3 বসবে? কোন ঘরগুলোতে 2 আর 3 বসবে মানে এই ঘরটাই। এই যে এই ঘরটা কেন 2 বসলো, এই ঘরটা কেন 3 বসলো, এটা বলতেছো না? জি স্যার। হ্যাঁ, এটার প্রসেসটার নাম হচ্ছে তীর প্রসেস। তীর মানে তীর চিহ্ন প্রসেস। অর্থাৎ তীর চিহ্ন যেদিকে যাবে সেদিকে সেই ঘরটাই আমার বসাতে হবে। আমার কথা কি বুঝতে পারলা? জি স্যার। মানে জি আমাদের এই স্যার। প্রসেসটার নাম হচ্ছে, অনেকে লাঙ্গল প্রসেস বলে, লাঙ্গল প্রসেস বলে অনেকে, আবার কেউ কেউ আবার তীর চিহ্ন প্রসেস বলে। তীর চিহ্ন প্রসেসের নিয়মটা হচ্ছে যে আমরা একটা তীর চিহ্ন দিব, দেওয়ার পরে তার আশেপাশে যদি ঘর না থাকে, যেদিকে ঘর থাকবে সেদিকে বসে যাবে। বিষয়টা কি বুঝতে পারছো? যেদিকে জি স্যার। ঘর জি থাকবে স্যার। সেদিকে আমার এটা বসে যাবে। যেহেতু প্রথমে আমি 1 নিয়েছিলাম, নেওয়ার পরে দেখো আমি একটা তীর চিহ্ন দিয়েছিলাম, তীর চিহ্ন দিয়েছিলাম, দেওয়ার পর দেখতেছি যে এদিকেও ফাঁকা নাই, উপরে ফাঁকা নাই, এদিকেও ফাঁকা নাই। এখন দেখছি নিচের দিকে ফাঁকা আছে, এবং নিচের দিকে ঘর আছে কয়টা দেখো, 1টা, 2টা, 3টা। আমরা করবো কি, নিয়মটা আমার নিয়ম এগুলো, আমাদের নিয়মটা হচ্ছে যে সর্বশেষে আমি 2 বসাবো। দেখো ফাঁকা ঘর ছিল, এখানেও ছিল, এখানেও ছিল, আমি কিন্তু এখানেও বসাইনি, এখানে বসাইনি, সর্বশেষে বসাইছি। আবার এখানে একটা তীর চিহ্ন দিয়েছি,
এই তোমরা মিউট থেকো, যে বাসা থেকে কথা আসতেছে যার। এবার দেখো এখানে একটা তীর চিহ্ন দিয়েছি, দেওয়ার পরে আমি দেখতেছি যে এর নিচে কোনো ফাঁকা ঘর নেই, এদিকে কোনো ফাঁকা ঘর নেই, এদিকে কোনো ফাঁকা ঘর নেই, আছে আছে এদিকে ফাঁকা ঘর। এখন এদিকে ফাঁকা ঘরে লাস্টে যে থাকবে তাকে বসে দেব, লাস্ট ঘরটাই, এই লাস্ট ঘরে বসে দিলাম 3। এখন খেয়াল করো, এখন 3-এর উপর আবার তীর চিহ্ন বসাবো। এখন এখন দেখতেছি 3-এর পরে একটা ঘর ছিল, কিন্তু সেই ঘরটা পূরণ হয়ে গেছে। কথা মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট কথা। এখানে আমরা দেখতেছি যে 3 এর পরে একটা ঘর ফাঁকা ছিল, একটা ঘর ছিল ওই বরাবর, কিন্তু ওই ঘরটা পূরণ হয়ে গেছে। যার কারণে আমরা করব কি, 3-এর ঠিক নিচে আমি ওই সংখ্যাটা লিখে দেবো। এই যে, যেহেতু আমি এখানে লেখাতে পারলাম না, 3-এর ঠিক নিচে, 3-এর ঠিক নিচে আমি ওই সংখ্যাটা বসাই দেব, মনে থাকবে? এরপর দেখো এখন 4 থেকে আবার এভাবে নিব, তীর চিহ্ন বসাবো। এখন দেখছি 4 থেকে তীর চিহ্ন বসালে এখানে ঘরটা আসে, তাহলে এই ঘরটায় আমি 5 বসাই দিব, দিলাম 5 বসায়। তারপর আবার তীর চিহ্ন দিব, দিয়ে দেখছি এই ঘরটা আসে, এই যে এখানে 6 বসাই দিলাম। এখন কথা হচ্ছে আবার তীর চিহ্ন দেবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা আবার তীর চিহ্ন দিব, এই যে তীর চিহ্ন দিলাম। এখন যেহেতু এই তীর চিহ্ন দেওয়ার পর এদিকে কোনো ঘর নাই, দেখো এদিকে কিন্তু ঘর নাই, এদিকেও ঘর নাই, এদিকেও ঘর নাই, কোনো দিকে ঘর নাই, কিন্তু আছে কি? না স্যার। না স্যার। তখন আমরা করব কি, যদি ঘর না থাকে তাহলে এই যে বললাম যে এখানে যেমন ছিল 3-এর উপরে পরে তীর চিহ্ন দিছিলাম, তখন দেখছি যে ঘর নেই, সেজন্য 3-এর ঠিক নিচে 4 বসাই দিলাম। তেমনই ভাবে 6-এর ঠিক নিচে আমরা এখানে 7 বসাই দেব। বুঝতেছো? জি স্যার। এটাকে আবার তীর চিহ্ন দেব, আবার দিলাম তীর চিহ্ন। এখন দেখো তো ঘর চিহ্ন আছে নাকি? এদিকে ঘর আছে? নেই। ওইদিকে আছে? নেই। নিচে আছে? নেই। কিন্তু এদিকে আছে, এদিকে আছে না? এদিকে জি স্যার। এদিকে আছে, সেজন্য এটাকে আমি এই যে 8 বসাই দিলাম। এখন দেখো আবার তীর চিহ্ন দাও, তীর চিহ্ন দেখো, উপরে ঘর আছে? নেই। এদিকে ঘর আছে? নেই। এদিকে ঘর আছে? নেই। কিন্তু নিচে আছে, নিচে এদিকে বরাবর আছে। এই বরাবর কোথায় আছে? এই যে এখানে আছে। এই তো আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ শেষ। এখন দেখো বুঝতে পারো নাকি? তোমরা না বুঝতে পারলে আমাকে বলো। তোমরা কি বুঝতে পারছো? কেউ কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে স্যার বলতে পারো। আপনি আবার বুঝান, আমি মাত্র ক্লাস জয়েন করলাম। তুমি মাত্র ক্লাস জয়েন করলে, সেটার জন্য তুমি ইউটিউব থেকে আবার দেখে নিও, মাত্র জন্য জয়েন করো। আর যদি না বুঝে থাকতো আগে থেকেই, তাহলে আমি তোমাকে বোঝাতাম। ঠিক আছে, তোমরা ইউটিউব থেকে আবার দেখে নিবা, তো সমস্যা নেই। তুমি এই যে 5 ক্রমের ম্যাজিক বর্গ আছে না, যখন একই প্রসেস আমরা করব, শুধু যে 3 ক্রমের শেখালাম তা না, এই 3 ক্রম বলো, 3, 5, 7, 9, 11 আরো যদি দিত তোমাকে, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো সবই আমরা এই প্রসেসে করবো আমরা। এখন তুমি যেটা বুঝো নিয়ে কেবল জয়েন করলা, সেটার জন্য তোমাকে আমি এটা শেখাবো। 5 ক্রম এটা শিখালে 3 ক্রম এটা একলাই পারবা। কি বুঝেছো? জি স্যার। হ্যাঁ, এখন তোমরা কি এই 3 ক্রমে যারা আগে থেকে বুঝেছো, তারা কি বুঝতে পারছো? মানে আমার ক্লাস যখন প্রথম থেকে শুরু করছো, তারা কি বুঝেছো এই 3 ক্রমেরটা? জি সবাই ক্লিয়ার তো? জি স্যার। এখন আমরা দেখো 5 ক্রমেরটা করি। যারা 3 ক্রমেরটা বুঝোনি, এটা বুঝলে আরো ভালো বুঝতে পারবা। খেয়াল করো, এখানে ঘর আছে কয়টা দেখো তো? কলাম আছে 1টা 2টা 3টা 4টা 5টা না? তাহলে মাঝখানেরটা কোনটা হবে? তাহলে মাঝখানেরটা হবে কি, এই পাশে 2 জনকে দিয়ে দিলাম, এই পাশে 2 জনকে দিয়ে দিলাম। ওই যে আমাদের, তোমরা যখন ক্লাস 7 এ পড়েছিলা যে মধ্যক বের করা, এই শব্দ আসতেছে, যখন মধ্যক বের করা শিখছিলা না তোমরা, যে দুই পাশে দুই দিকে ভাগ করে দিলে মাঝখানেটা হবে মধ্যক। তাহলে কি এই মধ্যটা এটা হয় না? এটা হয় না মধ্যটা? এই যে এই দুইটার পাশে বাদ দিয়ে দিলাম, এই পাশে দুইটা বাদ দিলাম, থাকলো আছে এটা। আমি তখন করবো কি, এখানে 1 লিখবো, একই রকম আগেকার মতোই। তার আগে বলো তো এর ম্যাজিক সংখ্যা কত হবে? বলতে পারবা? 55 5 ইন্টু 5 স্কোয়ার প্লাস 1 65 হবে। হ্যাঁ, বাই 2 65 হবে। তার মানে এর ম্যাজিক সংখ্যা হবে কত? 65। তো খেয়াল করো, তাহলে আমরা করলাম কি, ভাগ করে নিলাম, কলাম সংখ্যা ভাগ করে নিলাম, এদিকে 2 জন দিলাম, এদিকে 2 জন দিলাম, দিয়ে মাঝখানে যেটা ছিল তাকে আমি করলাম কি, 1 লিখলাম। ঠিক আছে, এখন আবার কি নিয়ম, এই যে তীর চিহ্ন দিলাম। এখন তীর চিহ্ন দেওয়ার পর দেখো তো এই পাশে কি ঘর আছে?
এই পাশে ঘর আছে? নো স্যার এই পাশে ঘর নেই। এই পাশে ঘর আছে? নেই। এই পাশে ঘর আছে? নেই। দেখো তো এই পাশে ঘর আছে, এদিকে জি স্যার এদিকে ঘর আছে। তারপর এদিকে ঘর কোথায় আছে? সবগুলো আছে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা ঘর আছে, কিন্তু আমরা করব কি একদম লাস্টে যেখানে সেখানে আমরা 2 বসাবো। দেখো তো বোঝো নাকি? এখন আবার করব কি, একে তীর চিহ্ন দেব। দেখো দিলাম তীর চিহ্ন। এই সামনে কি ঘর আছে? জি স্যার ঘর আছে, এই জন্য আমরা একটা 3 লিখে দিলাম। কথা ক্লিয়ার? জি স্যার জি স্যার এখন আবার তীর চিহ্ন দিব। দেখো তো এর সামনে কোনো ঘর আছে নাকি? এই পাশে নাই, সামনে নাই, নিচে নাই। এই পাশে আছে নাকি? এই পাশে আছে না? জি স্যার এই পাশে আছে। আর এই পাশে লাস্টে করব কি, আমরা এখানে কি করব, এই যে 4 বসাই দেব। দিলাম 4। কত মজার না? অনেক মজার না? এবার দেখো আবার আমরা করব কি, এই যে তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিয়ে সামনে কি ঘর আছে? জি আছে, স্যার এজন্য 5 বসাই দিলাম। আবার তীর চিহ্ন দিলাম। দেখো তো এখন এই যে 5-এর পর ঘর ছিল, কিন্তু ঘরটা পূরণ হয়ে গেছে। তো পূরণ হয়ে গেলে তাহলে আমি যে 3 ক্রমের ম্যাজিকের বর্গের ক্ষেত্রে শিখালাম, তাহলে 6 সংখ্যাটা হবে ঠিক 5-এর নিচে, অর্থাৎ এখানে। মানে যেহেতু 5-এর পরে একটা ঘর ছিল, কিন্তু ঘরটা আগেই পূরণ হয়ে গেছে, যার কারণে 6 সংখ্যাটা হবে 5-এর ঠিক নিচে। আগে যেটা শিখালাম, কে বুঝতেছো? জি স্যার হ্যাঁ। জি স্যার এখন আবার আমি তীর চিহ্ন দিলাম। ঘর আছে সামনে? আছে, দিলাম 7। আবার তীর চিহ্ন দিলাম। ঘর সামনে আছে? আছে। আবার তীর চিহ্ন দিলাম। দেখো তো ঘর সামনে আছে নাকি? না স্যার সামনে নাই। এই পাশে আছে? নাই। এই পাশে আছে? নাই। শুধু আছে কোন পাশে? নিচে। এদিকে আছে। তাহলে এদিকে সর্বনিচে কোনটা আছে? এই যে এটা, এই যে এখানে। তার মানে আমাদের এখানে হবে কি 9। বুঝেছো কি বুঝনি? জি স্যার হ্যাঁ। আবার তীর চিহ্ন দিলাম। এই যে তীর চিহ্ন দিলাম। যে দেখো তো এই পাশে ঘর আছে নাকি? নেই। নিচে আছে নাকি? নাই। উপরে নেই। তাহলে এই পাশে আছে, মানে বাম পাশে আছে। বাম পাশে লাস্ট কোথায় হবে? এই যে এখানে হবে 10। কথা কি বুঝতে পারছো? জি স্যার হ্যাঁ। এখন আমরা দেখো আবার আমি তীর চিহ্ন দিব, কিন্তু সামনে একটা ঘর আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সামনে ঘরটা পূরণ হয়ে গেছে। তাহলে আমাদের কাজটা কি? তাহলে আমরা কি 10-এর নিচে 11 নিচে। লিখবো। নিচে এই যে 11 লিখে দিলাম। আবার তীর চিহ্ন দিব, দিলাম। দিয়ে তাহলে এই ঘরটা সামনে ঘর আছে, দিলাম এখন 12। আবার তীর চিহ্ন দিলাম, দেখলাম ঘর আছে 13। তারপর দেখলাম যে আবার ঘর আছে 14, একই রকম। আবার দেখলাম আছে কি 15। বুঝেছো? জি স্যার আবার আমি তীর চিহ্ন দিলাম। এখন দেখতেছি যে এই নিচেও নাই, এদিকেও নাই, এদিকেও নাই, এদিকেও নাই, পাশে আছে উপরের দিকেও নাই। না না, কোথাও নাই। কি বলো? কোথায় আছে তুমি বলতেছো? দেখো খেয়াল করো, আমি তীর চিহ্ন এই এখান থেকে তীর চিহ্ন দিই। উপরে আছে? নেই। এই পাশে আছে? নেই। নিচে আছে? নেই। এই পাশে আছে? না। নেই। কোনো পাশে তো নেই। ও কোনো পাশে আছে? নো স্যার সেজন্য ঠিক 15 নিচে 16 সংখ্যাটা বসে যাবে। এই যে, কি বুঝেছো? জি স্যার জি এবার স্যার আবার 16 নিচে দাগ দাও কর্ণ বরাবর। দেখো তো এই পাশে আছে? নেই। নিচে আছে? নেই। উপরে আছে? নেই। কিন্তু এই যে এই পাশে আছে, এই পাশে আছে। তাহলে এই পাশে থাকলে কি কোন দিকে হবে? এই যে এখানে হবে কি 17। বুঝেছো? জি জি স্যার স্যার এরপর আবার তীর চিহ্ন দাও। দেখো তো এদিকে আছে নাকি ঘর? ফাঁকা? নেই। উপরে আছে নাকি? নেই। এই পাশে আছে কি? নেই। দেখো তো এই যে এই পাশে আছে নাকি? দেখো নিচ বরাবর, নিচ বরাবর কি আছে? নিচ বরাবর আছে। নিচ বরাবর যদি আছে তাহলে কোথায় লিখবো আমরা? লাস্টে। লাস্টে তাহলে আমরা এখানে লিখবো না? এখানে লিখবো না? ঠিক আছে জি লেখা। স্যার এখন আবার দেখো, স্যার বলো। আমার একটা ফ্রেন্ড নাকি জয়েন হতে পারতেছে না, ও কখন থেকে মেসেজ দিতেছে। আমি তো সবাইকে জয়েন করছি, ওয়েটিং এ কেউ নেই আসলে। শিমলা আক্তার, আলিশা, এই মাত্র তাকে আমি জয়েন করলাম। তাছাড়া তো কেউ নেই আসলে। অনেকেই দেখতেছি জয়েন করতেছে আবার বের হয়ে যাচ্ছে, জয়েন করছে বের হয়ে যাচ্ছে, মানে হচ্ছে নেটের প্রবলেম। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো
এবার খেয়াল করো, এই যে 18 লিখলাম, 18 পর আবার একটা দাগ দেবো না আমি? জি স্যার। দেখো তো দাগ যে দিয়ে থাকি, তাহলে 18 পরে কি হবে? এখানে ঘর আছে না সামনে, 19 জি স্যার। তাহলে এখানে একটা 19 হবে না? বলো তো 19। জি স্যার। এরপর আবার দাগ দিব, স্যার 20। দিয়ে এটা হবে 20। দেখো তো এই যে এর পরে দিলাম ঘর ঠিকই ছিল, কিন্তু ঘরটা পূরণ হয়ে গেছে, তাহলে কি করব? ঠিক 20 এর নিচে 21 লিখবো, মনে আছে? জি স্যার। তাহলে 20 এর নিচে ঠিক 21 লিখবো, তাহলে আমরা 21 লিখে দিলাম। এখন দেখো আবার তীর চিহ্ন দাও, তীর চিহ্নের সামনে ঘর আছে, সামনে কি জি ঘর স্যার। আছে? হ্যাঁ, জি স্যার। সামনে স্যার। আমাদের ঘর আছে, তাহলে কত হবে? এখানে 22 হবে। 22। হ্যাঁ, এবার দেখো তো আবার তীর চিহ্ন দাও, তীর চিহ্ন দিয়ে দেখো তো এদিকে যাই, ঘর আছে কি এদিকে? জি না। উপরে আছে, জি না স্যার। নিচে আছে, নেই। জি কিন্তু না স্যার। দেখো এই পাশে আছে, বাম পাশে আছে, এই যে বাম পাশে, এই যে এই ঘরটা আছে। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা হবে কি 23, দিয়ে দিলাম 23। আবার তীর চিহ্ন দাও, সামনে কি ঘর আছে? জি স্যার। আছে, তাহলে এটা কত হবে? 24 হবে। আবার তীর 24। চিহ্ন দাও, আবার তীর চিহ্ন দাও, দেখো তো উপরে ঘর আছে? নেই। এই পাশে জি নেই, না। এই পাশে নেই, দেখো নিচের দিকে আছে, নিচে নিচের আছে। দিকে, এই যে নিচের দিকে আছে, নিচের দিকে আছে, মানে কত হবে? এই যে 25 হবে। শেষ 25। আমাদের, আর আমার কাজ শেষ আর নেই। কি কথা কি বুঝতে পারলা? জি স্যার। আমার মনে হয় বুঝতে পারছো, এখানে প্রবলেম হওয়ার কথা না। আমি যে প্রসেসে করলাম এটাকে বলা হয় লাঙ্গল প্রসেস বা তীর প্রসেস, যেই প্রসেসে বলতে পারো, সমস্যা নেই। তোমাদের যে 5 ক্রমের ম্যাজিক বর্গ আসে, তোমরা ঠিক এভাবে করে দিবা, ঠিক আছে? শুধু 5 ক্রমের না, যত বিজোড় সংখ্যক গুলো আছে, বিজোড় সংখ্যক 3, 5, আমি তোমাকে বলছিলাম 3, 5, 7, 9, 11, যতগুলো আছে ততগুলো তুমি হয়তো লেট হবে, দেরি হবে, পরীক্ষার খাতায় এত বড় আসবে না, সর্বোচ্চ 5 ক্রমেরটা দেওয়া যেতে পারে। তাছাড়া 7, 8 দিলে দেখা যাচ্ছে যে অনেক বড় হয়ে যায়। তো তোমরা কিন্তু এই প্রসেসে যেগুলো বিজোড় সংখ্যক, তোমরা কিন্তু এই প্রসেসে করতে পারবা। কি বুঝতে পারছো সবাই? ইয়েস জি স্যার। স্যার। কেউ যদি বুঝতে না পারে থাকো, আমাকে একটু বলতে পারো, স্যার আমি এখনো বুঝি নাই। যারা নতুন করে, মানে যারা এখন জয়েন করতেছো, তারা কিন্তু হয়তো বা বুঝবা না, বাট যারা প্রথম থেকে জয়েন করে বিষয়টা প্রথম থেকে শিখতেছো, তারা যদি কেউ না বুঝতে পারো, আমাকে বলো, স্যার আমি এটা বুঝি নাই। হ্যালো, জি স্যার। হ্যাঁ, কেউ কি বুঝতে পারোনি এমন কেউ আসো? এই বিষয়টা এত সোজা জিনিস, অনেক সোজা বুঝেছি জিনিস। স্যার। স্যার হ্যাঁ, বুঝেছি। তাহলে আমরা বুঝেছি। ওকে ওকে, এখন তাহলে আমরা 3 ক্রমের, 5 ক্রমের, 7 ক্রমের, 9 ক্রমের, 11 ক্রমের, যেই ক্রমেরই দিক না কেন, সেটা আমরা কিন্তু এই প্রসেসে আমরা করব। মনে থাকবে তো? জি স্যার। জি স্যার। প্রথমে আমরা করব কি, যে যদি বলে 5 ক্রমের বলে, তাহলে 5 5 25, 25টা বর্গ করে নেব, ঘর করে নেব। ঘর করে নিয়ে আমরা করব কি, ওই যে যেবার যেটা দেখালাম সেটা করব আমরা। এবার আমরা যেটা দেখাবো সেটা জোড় সংখ্যক, জোড়া জোড়া আছে না, মানে জোড় জোড়, 4, 8, 12 এরকম যেগুলো আছে সেগুলো শেখাবো, ঠিক আছে? এখন দেখো, আমি যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার 4 ক্রমের ম্যাজিক বর্গ, এটা আমি এখন দেখাবো। কথা হলো যে এটার ক্ষেত্রে আমি দেখো আগে থেকে ঘরটা আঁকায় নিছি তোমাদের সুবিধার জন্য, যেন আবার এখানে আঁকাতে গেলে সময়টা এমনিতেই তাড়াতাড়ি কেটে যায়, এজন্য আমি আগে থেকেই এগুলো আঁকাই নিছি। তো এই ক্ষেত্রে তুমি করবে কি, প্রথমে কর্ণ তো চিনো, কর্ণ চিনো না? তোমাকে যদি বলি যে একটা বর্গক্ষেত্রের কর্ণ কোনটা, এটা কি চিনতে পারবা? তাহলে কর্ণ অবশ্যই এইটা এবং এটা হবে, এটা হবে কর্ণ, ঠিক না? এটা কর্ণ। এখন কথা হলো যে এই যে 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা তাহলে কত হবে, আমরা একটু দেখে নিই। তাহলে ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2, এটা সূত্র আমাদের। তাহলে কি হবে, কর কাছে 4 বসবে, যেহেতু 4 ক্রমের, তার মানে 4 স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে কি 2, তার মানে 4 4 16 17, 17 কাটাকাটি করলে এখানে 2 হয়, 17 দোকানে 34, তাহলে 34 হচ্ছে তোমার এখানকার ম্যাজিক সংখ্যা। কথা ক্লিয়ার? আমাদের এখানকার 4 ক্রমের হচ্ছে ম্যাজিক বর্গের সংখ্যা হচ্ছে, ম্যাজিক সংখ্যা হচ্ছে 34। এখন আমরা কি করব জানো, এখন হচ্ছে যে এই যে
আমি যে ঘরগুলো আঁকছি একটা বড় ক্ষেত্রের মতোই, সবগুলো বড় ক্ষেত্রে, যদিও একটু আঁকাবাঁকা হতে পারে, এগুলো কিন্তু প্রত্যেকটা বড় ক্ষেত্র। তো এই ক্ষেত্রে আমরা করবো কি, প্রথমে এই কর্ণ বরাবর দাগ দিয়ে দেবো। দেখো তো, খেয়াল করে বোঝো নাকি, আমি কর্ণ বরাবর, দেখো যদি একটু আঁকাবাঁকা হতে পারে, কারণ আমার তো ওই তোমার কি বলে, সুন্দর করে আঁকালে একদম এক্স্যাক্টলি মান আসতো। তা আমি করলাম কি, এরকম করে ডট ডট চিহ্ন দিলাম, ডট চিহ্ন দিলাম। দেখো তো বোঝো নাকি, দেখো এরকম করে ডট চিহ্ন দিয়ে দিলাম। কি দেখছো সবাই? এরপর জি আবার স্যার। দেখো জি স্যার। এই কর্ণ বরাবর আমি ডট চিহ্ন দিয়ে দেবো, এই যেভাবে, এভাবে ডট চিহ্ন দিয়ে দিলাম, এই যে ডট চিহ্ন দিয়ে দিলাম। আমরা কর্ণগুলো চিহ্নিত করে ফেললাম, যে এইটা একটা কর্ণ ছিল, এইটা একটা কর্ণ ছিল। তো এখন কথা হলো যে দেখো, আমরা করব কি, আমার মূল কাজ হচ্ছে এখানে, খুব মনোযোগ দাও, মূল কাজ হচ্ছে যেখানে এই যে ডট ডট পড়েছে সেই ঘরটা আমি কিছু লিখবো না। অবশ্যই তুমি মনে করো না যে আসলে এই ঘরটা ডট ডট পড়ছে, আসলে কিন্তু এই ঘরটা ডট পড়েনি, আমি লেখাটা একটু, চিত্রটা একটু আঁকাবাঁকা হয়েছে বলে মানে এই ঘরটা ডট পড়ে গেছে, আসলে কিন্তু এই ঘর ডট হবে না। ডট হবে সে এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, আই থেকে এইটা, 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 এটা, এইটা ঠিক আছে। বাট এটা একটু ঝামেলা হয়েছে, এই ঘরটার ভিতরে ডট পড়ে গেছে, এটার ভিতরে ডট কিন্তু পড়বে না। ঠিক আছে? হ্যালো? জি স্যার। জি হ্যাঁ, স্যার। খেয়াল করো, আমাদের নিয়মটা হচ্ছে যে ঘরে ডট চিহ্ন পড়েছে সেই ঘরটা কিছু লিখবো না প্রথমে, যে ঘরটা এই ডট ডট পড়েছে সেই ঘরটা কিছু আমরা লিখবো না, ফাঁকা রাখবো। আর যে ঘরগুলো ফাঁকা আছে ওকে সেগুলো আমরা স্যার। লিখবো। হ্যাঁ, তো খেয়াল করো, তেমন আমার কথা কি বুঝতে পারছো? আমি আবার বলি, যে ঘরে ডট ডট পড়েছে সে ঘরে আমরা কিছু লিখবো না, এখন সবটা ফাঁকা রাখবো। আর যেটা ফাঁকা আছে সেগুলো তো আমরা লেখা শুরু করব। কিভাবে লেখা শুরু করব দেখো, এটা মনে করো যে 1, কিন্তু 1 আমি লিখবো না। কেন লিখবো না? তোমাকে বলছি যে এখানে ডট পড়ে গেছে, এখানে না লেখার পরে যদি না লিখি তাহলে 1-এর পরে কি 2 হয়, তখন আমরা করবো কি, এখানে 2 লিখবো, এরপর এখানে লিখবো 3। বুঝেছো? জি স্যার। হ্যাঁ, জি এখন দেখো স্যার। 3-এর পরে 4 হওয়ার কথা এই ঘরটাই, এই ঘরটা 4 হওয়ার কথা, কিন্তু যেহেতু ডট পড়ে গেছে এই ঘরটা, তাই আমি ঘরটা লিখবো না। তাহলে 4-এর পরে কি আছে, 5, সেই 5টা আমি এখানে লিখবো। তুমি হয়তো মনে করতে স্যার এখানে ডট পড়ে গেছে, আসলে ডটটা পড়েনি, চিত্রগুলো মানে খুব একদম নিখুঁত বর্গ হয়নি। নিখুঁত বর্গ হলে এই ঘরটাই ডট পড়তো না। ঠিক আছে? তাহলে এই ঘরটায় 5 লিখলাম। এরপর খেয়াল করো, তাহলে এটা হবে 6, কিন্তু লিখবো না। এটা হবে 7, কিন্তু লিখবো না। এটা হবে 8, এই যেখানে লিখবো। এরপর দেখো 8-এর পর হয় 9, লিখলাম 9, এই ঘরটা লিখবো না, কারণটা ডট পড়ে গেছে। 10, এটা 11, এটাও লিখবো না, এই যে এটা লিখবো 12। তারপর দেখো এটা লিখবো না, ডট পড়ে গেছে, তাহলে 12 পর 13, এটা হয় 14, তারপর হয় কি 15। দেখো তো বোঝো নাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পারছো? না বুঝতে বলতে পারো আমাকে। জি জি স্যার। স্যার, আর বুঝেছি। হ্যাঁ, স্যার তার মানে আমরা বুঝি। যেটা কর্ণ করে নিলাম, কর্ণ করে নেওয়ার পরে এখন আমরা দেখতেছি যেখানে যেখানে আমাদের ডট ডট পড়ছে সেখানে সেখানে কিছু লিখি নাই, সেটা কিছু আমি লিখি নাই, ওটা রেখে দিছি। বাকি যে ফাঁকা ঘর ছিল সেই ফাঁকা ঘরে ক্রম অনুসারে লিখছি। কিভাবে লিখছি? প্রথমে 1 হওয়ার কথা ছিল, কিন্তু 1 তো লিখতে পারবো না, তার এই জন্য এই ঘরটা না লিখে আমি পরের ঘরে আমি 2 লিখছি, পরের ঘরে 2 লিখছি। তারপর ঘরে তো ডট ডট পড়িনি, এই জন্য এই ঘর 3, এই ঘরটা ডট ডট পড়ছে, এই জন্য এই ঘরটার নাম আমি কিছু ফাঁকা রাখছি, লিখি নাই, 4 লিখি নাই। 4-এর পর হয় 5, সে 5 লিখছি, এখানে লিখি নাই, এখানে লিখি নাই, তারপর লিখছি 8। কারণ কি, এই যে 6, 7, 8, এই যে 9 লিখছি, এখানে হওয়ার কথা ছিল 10, এটা হওয়ার কথা ছিল 11, লিখতে পারি নাই, তারপর লিখছি 12, এটা হওয়ার কথা ছিল 13, লিখি নাই, এটা 14, এই যে 15। কথা ক্লিয়ার হয়েছে কি হয়নি? জি এই তো। স্যার। জি স্যার। আর এরপরে যেটা জি আসতেছে, স্যার। এইটা 16 হওয়ার কথা ছিল, কিন্তু আমি লিখি নাই। এখন আমরা কাজটা করবো কি জানো, এই লাস্টের দিক থেকে আমরা করবো কি, ডান দিকে যাব, সরি বাম দিকে যাব, বাম দিকে, অর্থাৎ লাস্টের ঘর এটা না, জি স্যার। লাস্টের ঘর এইটা, জি স্যার। তাহলে আমরা এটাকে 1 ধরবো। তাহলে প্রথমে 1 লিখলাম, তারপর 1-এর পর কি হয়, 2 হয়, তারপর 3 জি হয়, স্যার।
তারপর কত হবে 4 হবে না, এই যে 4 লিখে জি দিলাম, স্যার 4 লিখে দিলাম। এরপর দেখো এটা 5, এটা 6, এটা 6 লিখে দিলাম, এটা 7, এটা 7, 7 8, এটা 8, মানে কিন্তু সংখ্যা কিন্তু না, মানে ঘর 8, 8 নম্বর ঘর। তারপর আছে কি 9, স্যার এটা কথাটা 10। আটকে আসছে। হ্যাঁ বলো। স্যার আপনার কথাটা আটকে আসছে। ও হ্যাঁ, মানে এটা হয় কি তোমার নেটের প্রবলেমের কারণে হয়। যখন দেখো যে আমার নেটটা প্রবলেম হয়ে থাকে বা তোমাদের নেট প্রবলেম থাকে, তখন এই প্রবলেমটা দেখা দেয়। হ্যাঁ, আমার কথা এই কি শুনতে জিনিসটা পারোনি? একটু আরেকবার বুঝান। হ্যাঁ ঠিক আছে, আমি আবার বুঝাচ্ছি, খেয়াল করো। না এই পর্যন্ত তো বুঝেছিল, আগেকার পর্যন্ত ওই যে প্রথমে এই ঘরটা নিলাম, এই ঘরটা টেনে নিলাম, তারপরে জি ফাঁকা স্যার। ঘরটা এগুলো নিলাম। এখন কথা হচ্ছে যে এখন আমাদের কাজ হচ্ছে যে ঘরগুলো আমার ডট পড়েছে সেই ঘরগুলো পূরণ করব। অর্থাৎ এটা পূরণ করব, এটা পূরণ করব, এটা পূরণ করব, এটা পূরণ করব, এটা 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 এটা, মানে যেগুলো ডট ডট পড়েছিল সেই ঘরগুলো এখন আমরা পূরণ করব। ঠিক আছে, এখন পূরণ করার ক্ষেত্রে আমরা করব কি, ডান দিক থেকে শুরু করব। এই যে ডান দিকে, ডান দিক থেকে বুঝো তো, এই যে ডান দিক জি থেকে শুরু স্যার করব এবং লাস্টের যে ঘর আছে সেখান থেকে, লাস্টের ঘরটা থেকে। তো লাস্টের ঘরে আমি 1 বসাবো। কথা ক্লিয়ার? লাস্টের জি ঘরে আমরা স্যার জি 1 স্যার। বসাবো। 1 বসানোর পরে দেখো এখানে দুইটা ঘর কিন্তু ডট ডট নাই, আছে এখানে। তা আমরা গুনবো এভাবে, দেখো 1 2 3 4, এই 4 বসাই দিছি। বুঝেছো কি? জি স্যার 4 বসাই দিছি। এরপরে এই ঘরটা 5 নম্বর ঘর, 5, তাহলে এই ঘরে কি বসবে, 6 বসবে না, সে 6 বসাই দিছি। স্যার 6, তারপর 7, তারপর 8 নম্বর ঘর, এটা এটা 9, তাহলে এখানে কি বসবে, 10 10। ভেরি গুড, এই যে 10। তারপর 10-এর পর 11, এই যে 11 বসাই দিছি। 11 পরে কত, 12 নম্বর ঘর, তারপর 13 নম্বর ঘর, তাহলে এটা কি বসবে, 13 বসবে। 14 15, এই যে 16, এই 16 যে 16 হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? এখন দেখো তুমি যোগ বিয়োগ করো, সবকিছু করো, সবকিছুই একই আসবে। দেখো সব যোগ টোগ করো, যে বরাবর যোগ করো দেখবে সবসময় 34 চলে আসবে। কি তোমরা কি বুঝেছো বিষয়টা? ক্লিয়ার? জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছো। এখন কথা হলো যে তোমরা একটা খেয়াল করো, আমরা এতক্ষণ শিখলাম কি, বিজোড় গুলো, অর্থাৎ ছিল কি 3 5 7, সেগুলো একটা প্রসেসে শিখালাম, সবগুলো একই রকম প্রসেসে হবে। এখন যেটা শিখলাম সেটা হচ্ছে 4 ক্রমের। 4 ক্রমের মানে এখন এই নিয়মটা কোনগুলো কোনগুলো হবে, এই নিয়মটা হবে হচ্ছে তোমার 4 এর গুণিতক গুলো। 4 এর গুণিতক গুলো কোনটা বলতে পারো? 4 এর গুণিতক গুলো কোনগুলো? 4 8 হ্যাঁ 4 8, 8 সরি 4 8 12 12 12 16 16, আবার 20 20, 16 24 এগুলো মানে 26 এগুলো। 28 আমি যে নিয়ম 30 এখন যে নিয়মটা শিখালাম, প্রিয় শিক্ষার্থীদের একটুখানি খেয়াল করো, আমি যে নিয়মটা শিখালাম সেই নিয়মটা হচ্ছে কি 4 8 12 16 20, মানে 4 এর গুণিতক গুলো এই নিয়মে সবগুলো হবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাকে জি যদি 8 স্যার। বের করতে বলি, জি যদি স্যার বলি 8 ক্রমেরটা বের করতে বলি, তাহলে কিন্তু এই প্রসেসে বের করতে পারবা। যদি বলি 12 ক্রমেরটা বের করো, তাহলে এই প্রসেসে বের করেন। বাকি থাকলে কোনগুলো বলতে পারবা? দেখো আমরা শিখলাম কি 3 6 এর গুলো, দেখো 3 এর গুলো, 5 এর গুলো, 7 এর গুলো, 9 এর গুলো, 11 এগুলো শিখে নিলাম ওই আগেরকার থেকে। এখন শিখলাম হচ্ছে 4 এর গুলো, মানে 4 8 12। এখন বাকি থাকলে কোনগুলো দেখো তো, বাকি থাকলো হচ্ছে 6, তারপর কত থাকলো 6 এখানে 6, তারপর 10, তারপর 10 হচ্ছে 6 10 14 14, এই যে এইগুলো, তারপর 18 18 তো হবে, হ্যাঁ 18, এইগুলো বাকি থাকলো, এগুলো বাকি থাকলো না? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জি স্যার আমি বিষয়টা হচ্ছে যে এটাও তোমাদের আমি পরীক্ষায় এগুলো আসে না অবশ্য, তা তোমরা যদি শিখতে চাও আমি শেখাবো আবার এটিগুলো। তো আজকে আমি চাচ্ছি যে আজকে আমার বেসিক শেখানো শেষ দিন, মানে বেসিক আর তোমাদেরকে আর শেখাবো না। অলরেডি কিন্তু অনেকগুলো ক্লাস নিয়েছি বেসিকের। এখন আপাতত 6 10 14 18 তোমরা যদি শিখতে চাও তাহলে আগামী ক্লাসে আমি এটাও আমি দেখাই দিব। ঠিক আছে? আর মূলত আছে যেহেতু অনেকদিনই তোমাদেরকে এগুলো শেখালাম, আহ, তাও 3টা না 4টা ক্লাস অলরেডি বেসিকের উপর নিয়েছি আমি। আগামী দিন থেকে আমি চাচ্ছি যে তোমাদেরকে ওই ক্লাসে মানে অর্থাৎ অনুশীলনীতে যাব আমরা। এখন অনুশীলনীতে দেখবা যে প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরাই পারবা, কঠিন না, অনেক সোজা।
অনেক সোজা। তোমরা দেখবে যে আমি যেগুলো এতগুলো শিখাইছি, এতদিন যা শিখালাম, প্রত্যেকটা জিনিস কিন্তু ওখানে সব বলা আছে, জাস্ট ওখানে যা করতে পারবা। স্যার আমি এখনো গ্রুপে অ্যাড হইতে পারিনি। তুমি গ্রুপে অ্যাড হতে পারোনি মানে কোন গ্রুপে? স্যার এই যে স্কুলের গ্রুপে। স্কুলের গ্রুপে মানে আছে যে আমাদের যে এখানে ক্লাস 8 এর যে একটা গ্রুপ আছে সেই গ্রুপে না? জি জি স্যার। এই তোমরা যে অ্যাডমিন আছো এর ভিতরে, আমি তো অ্যাডমিন না, অ্যাডমিন কে তোমাদের ভিতরে? একটা কথা বলো তো, কে? হ্যাঁ ক্যাপ্টেন আর অ্যাডমিন। হ্যাঁ, ক্যাপ্টেন নাম কি? আমি তো বুঝতে পারছি না, সে কে? একটু কথা বলো। সামিয়া ওরা। তুমি মিম 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 বলতেছো? জি স্যার। হ্যাঁ, তুমি হচ্ছে ওই যে ওই মেয়েটাকে তুমি আজকেই জয়েন করে দিবা, আচ্ছা স্যার। ঠিক আছে? এইগুলো জি খেয়াল স্যার। রাখবা, এগুলো আজকে জয়েন করে দিবা। স্যার আর আমিও কত? তো অ্যাড হতে পারিনি। ঠিক আছে, তোমরা যারা যারা অ্যাড হতে পারোনি আজকেই মিম তোমাদেরকে অ্যাড করে দিবে, ঠিক আছে? ওকে বলে দিলাম, ওই অ্যাড করে দিবে, ঠিক আছে? কিভাবে অ্যাড করবে? কেন? আমি তো এটার জন্য আমি অ্যাড হইতে পারিনি। কিসের জন্য? আমি তো নতুন এটার জন্য। নতুন হয়েছে তো তুমি, কি হয়েছে তাই? তুমি আমাদের স্টুডেন্ট না? তোমরা তো স্যার ও আমাকে স্যার ও আমাকে মেসেঞ্জারে নক করলেই আমি অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ সেটা তো বলতেছি। স্যার মেসেঞ্জারে আইডির নাম কি? ফেসবুক আইডির নাম? আমারটা হ্যাঁ, এমডি আসলাম। আরেকবার বলো না সামিয়া একটু। তুমি একটা কাজ করো, ওইভাবে আসবে না। আমি বলি শোনো, তুমি ওই মেসেঞ্জারে যে আইডিটা তুমি হচ্ছে লিখে একটু ফটো দিয়ে দেখাই দাও। আচ্ছা আমি এখন চ্যাট বক্সে লিখে দিলেই তো হয়। হ্যাঁ লিখে দাও, তাহলে ওরা বুঝতে পারবে নি। হ্যাঁ, চ্যাট বক্সে লিখে দাও। চ্যাট বক্সে একটু প্লিজ লিখে দাও। হ্যাঁ, চ্যাট বক্সে লিখে দাও। তোমার নেমটা আর আইডি নেমটা একটু লিখে দিও। তাই শোনো, এবার আমার কথা শোনো, তোমাদের কাজ শেষ। এখন কথা হলো যে আগামী ক্লাস থেকে আমি একটা শেখাতে পারি তোমাকে, আগামী দিন ইনশাল্লাহ এটাও শেখা দেবো, 6 ক্রমেরটা দেখাই দেবো, তাহলে আমরা সবগুলো আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? যদিও পরীক্ষা এতগুলো জিনিস আসবে না, তাও তোমাদের শেখার জন্য আমি সামনের দিনকে এই 6 ক্রমেরটা শেখাই দেবো। শেখাই দিয়ে আমরা চলে যাবো অনুশীলনীতে। অনুশীলনী যে আমাদের অনুশীলনী 1 আছে, 1, ঠিক আছে? তো তোমাদের কাজ হচ্ছে যে, কাজ দেখো, খেয়াল করো, কাজটা হচ্ছে আমি তো শেখালাম 3 5-এর 3 4 5, তোমরা করবে কি 7 ক্রমের আর 8 ক্রমের, এই দুইটার আছে ম্যাজিক বর্গ দেখাবা, 7 ও 8, এই দুইটা তোমাদের হোমওয়ার্ক, 7 8 ক্রমের ম্যাজিক বর্গ। এই কথা কি ক্লিয়ার হয়েছে কি হয়নি? জি স্যার। এটাই তোমাদের হোমওয়ার্ক। আমি আগামী দিন 6 শেখাবো। স্যার ও ঠিক বলো। আছে। সে কিছু না। তোমরা কি সবাই রোল নাম্বারটা লিখে দিছো, নাম বা রোল নম্বর ইতি চ্যাট বক্সে? জি স্যার। হ্যাঁ, তাহলে তো আর আমাকে স্ক্রিনশট দেওয়া লাগতেছে না, ঠিক না? হ্যাঁ, তো আজকে তোমাদের ক্লাস শেষ। আমি আর একটা শুরু করলে পারতাম না, কারণ সময় নেই। তো সেক্ষেত্রে ক্লাস শেষ হয়ে গেল, এখন তোমরা লিভ নিতে পারো সবাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার এই আসসালাম। ক্লাসটা কি ইউটিউবে আপলোড করা হবে না? হ্যাঁ, এখনই আপলোড করা যাবে, 5 মিনিটের ভিতরে আমি আপলোড করে দেবো। 5 স্যার মিনিটের আসসালামু ভিতরে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি 5 মিনিটের ভিতরে আপলোড করে দেবো, ঠিক আছে?